আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জার্মান চ্যান্সেলরের বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তার আশ্বাস, রোহিঙ্গা সংকটে পাশে থাকবে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞদের পরামর্শ মতে খালেদা জিয়ার চিকিৎসা চলছে, রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত। রংপুরে আবু সাইদ সহ 4 শহীদের মামলার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিতে পরিবারের দাবি। জাতীয় বাজেটে নৌখাতে বরাদ্দ বৃদ্ধি ও পরিকল্পিত ড্রেজিংয়ের বিকল্প নেই মন্তব্য, প্রান্তিক জীবনমান উন্নয়নে বিশিষ্টজনদের তাগিদ। এবং বিপিএল এ দিনের প্রথম ম্যাচে হোম টিম চিটাগাং কিংসের মুখোমুখি ঢাকা ক্যাপিটালস, টস জিতে ব্যাটিংয়ে চিটাগাং। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় সব ধরনের সহায়তা দেবে জার্মানি, এমন প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির চ্যান্সেলর। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তা করার আশ্বাস দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন। সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ সম্মেলনের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে আরও কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মল্লিকের রিপোর্ট। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর বৈঠকে যোগ দিতে 4 দিনের সফরে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল 5:25 সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তাকে স্বাগত জানান জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক এমডি আরিফুল ইসলাম। সুইজারল্যান্ডে অবতরণের পরপরই শুরু হয় প্রধান উপদেষ্টার কর্মব্যস্ততা। মূল বৈঠকের সাইডলাইনে সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন জার্মান চ্যান্সেলর ওলাফ সলৎস। চ্যান্সেলরকে প্রধান উপদেষ্টা সরকারের সংস্কার কর্মসূচি সম্পর্কে ধারণা দেন। এরপর চ্যান্সেলর অধ্যাপক ইউনুসের সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। অধ্যাপক ইউনুস জার্মান নেতাকে জানান তিনি একটি ঐক্যমত্য কমিশনের নেতৃত্ব দিচ্ছেন, যা 6টি কমিশনের জমা দেয়া সংস্কার প্রতিবেদনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য গঠনে কাজ করছে। জার্মান ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলকে ঢাকায় এসে বিনিয়োগের সুযোগ অনুসন্ধানের আহ্বান জানান অধ্যাপক ইউনুস। তিনি বলেন, 2 দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্কের উন্নয়ন জরুরি। এরপর প্রধান উপদেষ্টা বৈঠক করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন UNHCR এর হাইকমিশনার ফিলিপ্পি গ্র্যান্ডির সঙ্গে। ফিলিপ্পো প্রধান উপদেষ্টাকে বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেবে সংস্থাটি। প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সংস্থার প্রতিনিধি বলেন, সমস্যার সমাধান প্রয়োজন। অধ্যাপক ইউনুস বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে বৈশ্বিক মনোযোগ ফিরিয়ে আনা প্রয়োজন। আরও 1 লাখ শরণার্থীর প্রবেশ বাংলাদেশের উপর বাড়তি চাপ সৃষ্টি করেছে, পরিস্থিতি আরও জটিল হচ্ছে। শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাপ, থাই প্রধানমন্ত্রী পাইংটার্ন সিনাওয়াত্রা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। লন্ডন ক্লিনিকের সামনে বেগম জিয়ার চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশের চিকিৎসক, লন্ডন ক্লিনিক ও জন হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞদের নিয়ে গড়া মেডিকেল টিম একসঙ্গে কাজ করছে।
যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেগুলো পর্যালোচনা করে আরও কিছু পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। সেগুলো দেখে পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করবেন চিকিৎসকরা। চিকিৎসকরা মেডিকেল বোর্ডে অংশগ্রহণ করেছে, ওনার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার যে রিপোর্টগুলো পর্যালোচনা করেছে এবং পরবর্তীতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে এবং আরও 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক ওনাকে আগামী 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ দেখবেন। পরবর্তীতে ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ উনি তো এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমেটয়েড আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্য। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্যই আমরা জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছিল। 2025 সালের মধ্যে নির্বাচনের ব্যাপারে বিএনপির দাবির সঙ্গে ঐক্যমতে পৌঁছেছে খেলাফত মজলিস। বৈঠক শেষে জানানো হয়েছে 5 আগস্টের আগের মতোই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে চায় বিএনপি। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নিলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কোনো পরিবর্তন হবে না বলে মনে করে বিএনপি। রাহুল রায় রিপোর্ট। 2014 সালের জাতীয় নির্বাচনের পর সে সময়ের বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট থেকে বের হয়ে যায় খেলাফত মজলিস। এর দীর্ঘদিন পর গুলশান কার্যালয়ে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করল দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও লিয়াজো কমিটির প্রধান নজরুল ইসলাম খানের সঙ্গে বৈঠকের পর কি বিষয়ে বিএনপির সঙ্গে ঐক্যমতে পৌঁছেছে খেলাফত মজলিস তা জানায় দলের নেতারা। জাতীয় ঐক্য সুসংহত করার জন্য আন্তঃদলীয় সংলাপকে অব্যাহত রাখা, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025-এর মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের উদ্যোগ নিতে হবে। ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য থাকবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের প্রশ্নে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে কথা বলেন। ব্যক্তি খুব বেশি মানে রাষ্ট্রীয় নীতি নির্ধারণে খুব বেশি প্রভাব ফেলে না, কিন্তু আমেরিকা এমন একটা রাষ্ট্র যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা খুব বেশি, মানে অত্যন্ত প্রভাবশালী আর কি। তা আমাদের এখানে জনগণের সমর্থনে যেমন পরিবর্তন হয়েছে, তাদেরও কোনো জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয়েছে। আমরা বিশ্বাস করি যে দুটি গণতান্ত্রিক দেশ এবং দুটি সরকারি গণতান্ত্রিকভাবে সমর্থিত, অতএব এই 2 সরকারের মধ্যে এবং এই দেশের মধ্যে সম্পর্কের খুব একটা পরিবর্তন হবে বলে আমি মনে করি। নজরুল ইসলাম খান জানিয়েছেন সংস্কার প্রস্তাবগুলো নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় বিএনপির অবস্থান জানাবেন তারা। থ্যাংক ইউ, ধন্যবাদ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিমানটি ঢাকায় নিরাপদে অবতরণের পর যাত্রী ও ক্রুদের টার্মিনালে নেওয়া হয়। এরপর বিমানের ভেতরে তল্লাশি চালায় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। বুধবার সকাল 10:30 থেকে প্লেনের ভেতরের সিট, করিডর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালানো হয়। একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে রোম থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমা থাকার কথা বলা হয়। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ 4 শহীদের মামলার তদন্ত করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2 দিন ধরে সরেজমিন পরিদর্শন ও সাক্ষ্য গ্রহণ সহ নানা কার্যক্রম চালাচ্ছেন তারা। শহীদ পরিবারের সদস্যরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেডিনা লাভলির রিপোর্ট। গেল বছরের 19 জুলাই রংপুর নগরীর সিটি কর্পোরেশনের সামনে রক্তক্ষয়ী সংঘর্ষে 4 জন ছাত্র জনতা শহীদ হন। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন, প্রত্যক্ষদর্শী, আহত ও শহীদ পরিবারের সাথে কথা বলে তথ্য প্রমাণ সংগ্রহ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 সদস্যের প্রতিনিধি দল। সংবাদ মাধ্যম কর্মী হিসেবে এবং 19 জুলাইয়ের সাক্ষী হিসাবে এখানে অবস্থান করেছিলাম। সেই জায়গা থেকে আমার কাছ থেকে যেসব বিষয়গুলো তারা জানতে চেয়েছেন সেই বিষয়গুলো আমি জানানোর চেষ্টা করেছি। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ওনারা জানতে চাচ্ছে আসলে মিরাজ কিভাবে গুলি লাগছে আর কোথায় পড়েছিল। আমি প্রত্যাশা করতেছি যেন আমার স্বামীর
অপরাধী যারা তারা যেন ধরা পড়ে এবং আমি তাদের শাস্তি কামনা করতেছি। আমি যা যা দেখেছি আমি তাদেরকে তাই বলেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বলছেন, আসামিদের চিহ্নিত করে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে শাস্তি নিশ্চিতে কাজ করা হচ্ছে। ইলেকট্রনিক বেসড যে ডিজিটাল ব্যবস্থাপনা, তার তথ্য উপাত্ত মাধ্যমে সেটা প্রেরণ করে আমরা যাতে কোর্টে মূল আসামিদের, মূল পারপিট্রেটরদেরকে যাতে আমরা ভিজুয়ালাইজেশন করতে পারি, এই মর্মে আমরা কাজ করছি। আবু সাঈদের মামলাটাই শুধু আমাদের ওখানে গিয়েছে, তো আমাদের ওখানে মামলা যাওয়া আর পাশাপাশি ওইটা যেহেতু আমরা এসেছি, অন্যগুলোও আমরা গিয়েছি। চলতি বছরের 13 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবার একটি হত্যা মামলা দায়ের করে। সোমবার বিশ্ববিদ্যালয় ও আশপাশ এলাকায় তদন্ত ও সাক্ষ্য গ্রহণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধি দল। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লিখেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবেন। অফিস প্রধানের দায়িত্ব পালন করবেন চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও। বর্তমানে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিং এর কাজ করবে। সেখানে প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য, সমাজ কল্যাণ, স্থানীয় সরকার ও আইসিটি বিষয়ক উপদেষ্টা রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনায় মামলা করার কথা জানিয়েছে আহতদের প্রতিনিধিরা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা জানান, কেন্দ্রীয় নেতারা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সমঝোতার চেষ্টা করেছিলেন। সমঝোতা না হওয়ায় রমনা থানায় মামলার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। এভাবে যে আওয়ামী লীগ, যে ছাত্রলীগ গণমাধ্যমের গলা টিপে ধরত, তাদের ন্যারেটিভের বাইরে কোনো তথ্য প্রচার করতে দিত না, এখন কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের, ছাত্রলীগের অনুপস্থিতিতে তারা কি ওই জায়গাটা রিপ্লেস করতে চায় কিনা, এই জায়গাটা তাদেরকে পরিষ্কার করতে হবে। আমরা একসাথে জুলাই আন্দোলন করেছি, আমাদের সদস্যদের উপর হামলা হয়েছে, তারপরেও আমাদের কাছে একটা ভরসা ছিল যে না, আমরা যেহেতু একসাথে আন্দোলন করেছি, আমরা একসাথে বসলে আলোচনার মাধ্যমে এইটার যে একটা যৌক্তিক বিচার, কারা কারা দায়ী সেটা আমরা খুঁজে বের করে যারা আসলেই দায়ী তাদেরকে বিচারের সম্মুখীন করতে পারবো। কিন্তু আমরা যেই মুহূর্তে আলোচনার দিকে যেতে চাই, সেই মুহূর্তে যখন তারা একটা প্রেস রিলিজে আমাদের আহত ভাইদেরকে, আমাদেরকে বিপদগামী বলে ঘোষণা দিয়ে দেন, তখন আসলে তারা আলোচনার যে মিনিমাম সম্ভাবনাটা ছিল সেই সম্ভাবনাটা আসলে নিজেদের পক্ষ থেকে খারিজ করে দেন। নৌ পরিবহন, নাব্যতা ফেরানো ও টেকসই উন্নয়ন নিশ্চিতে জাতীয় বাজেটে এই খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি পরিকল্পিত ড্রেজিংয়ের বিকল্প নেই। রাজধানীতে নৌ পরিবহন ও নাব্যতার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় বিষয়ে সেমিনারে বক্তারা পরিবেশ, প্রতিবেশ রক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নৌপথ পুনরুদ্ধারে গুরুত্বারোপ করেন। প্রান্তিক জীবনমান উন্নয়নে নৌ যোগাযোগ উন্নয়নে জোর দেন বিশিষ্টজনেরা। আলিম আল রাজির রিপোর্ট। দক্ষিণ এশিয়ার ভাটি অঞ্চল খ্যাত বাংলাদেশ প্রকৃতিগতভাবে নদীমাতৃক দেশ। হিমালয় ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন স্থান থেকে উৎপন্ন অসংখ্য নদী এসে ঢুকেছে বাংলাদেশে। নদীর উর্বর পলির কারণে আবহমান বাংলা খ্যাতি পেয়েছে সুজলা সুফলা শস্য শ্যামলা। তবে দখল, দূষণ আর অপরিকল্পিত উন্নয়নে যুগের পর যুগ নাব্যতা কমার পাশাপাশি কমেছে নৌপথের দৈর্ঘ্য। পরিস্থিতি উন্নয়নে নৌ পরিবহন ও নাব্যতা চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার। দেশের আর্থসামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে যথাযথ নদী ব্যবস্থাপনা ও নৌপথ পুনরুদ্ধারে জোর দেন বক্তারা। পৃথিবীর যে কোনো মানুষ যদি নদী পর্যবেক্ষণের জন্য আসে, বাংলাদেশে আসতে হবে, সেটাই। কিন্তু সেটাকে আমরা সঠিকভাবে ব্র্যান্ডিং করতে পারি না, সেটা আমাদের একটা শৈথল্য ভাব আছে এদিকে। আমাদের কিছু ল্যান্ড রিক্লেমেশনের যে প্রজেক্টগুলো ভবিষ্যতে আমরা চিন্তা করছি, কিংবা আপনারা যেগুলো করতে চাচ্ছেন, সেখানেও আমরা কতটুকু ডিসিপ্লিন আমরা আনতে পারছি, কিংবা কার ইনভেস্টমেন্ট আমরা নিব, আমরা কি বাইরের ইনভেস্টমেন্ট বেশি নিব না দেশি ইনভেস্টমেন্ট বেশি নিব। যদি আপনার রক্ষা করতে চাই সমস্ত ধরনের আপনার অনাচার থেকে, অবিচার থেকে, তবে আমাদেরকে পরিবেশের ব্যাপারটাকে প্রধান দিতে হবে এবং আমাদের সেক্ষেত্রে জ্বালানি ব্যবহারের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।
ড্রেজিং যে হয়নি তা না, কিছু কিছু ড্রেজিং হয়েছে, সেই ড্রেজিংয়ের ফলাফল শূন্যের কোঠায়। নৌপথ যদি আমি সচল করতে চাই তাহলে আমাদের ক্যাপিটাল ড্রেজিংয়ের প্রয়োজন আছে। আমরা যদি নৌপথকে বেশি ব্যবহার করতে পারতাম তাহলে কিন্তু আমরা এই পরিবেশের জন্য এটা অত্যন্ত সহায়ক হতো, কারণ আমার ফুয়েল কনজাম্পশনটা অত্যন্ত কম হতো। পরিবহনের জন্য পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী এবং নিরাপদ এই তিনটা উপকারকে আমরা কিন্তু ভালোভাবে কাজে লাগাতে পারতাম। সভ্যতার অগ্রযাত্রার অন্যতম প্রধান অনুঘটক নদীর স্বাভাবিক প্রবাহকে সম্মান জানানোর পাশাপাশি সার্বিক সচেতনতা ও দায়িত্বশীলতার আহ্বান জানান বিশিষ্টজনরা। সুব্যবস্থাপনার অভাবে আমরা এই ড্রেজ ম্যাটেরিয়ালসগুলা বঙ্গোপসাগরে ফেলতে পারছি না। এখন প্রায় 1.5 বিলিয়ন টন সেলিমেন্টেশন আসে উপর থেকে। আমরা এটাকে যদি পরিকল্পনা মাফিক ড্রেজিং করা যায়, প্রতি বছরে অন্তত একটা করে উপজেলা জাগতে পারে। যে কাজটি আমরা প্রাইভেট সেক্টর থেকে করছি আর সরকারিভাবে যে কাজগুলো হচ্ছে তার একটা সমন্বয় দরকার, এবং সেই সমন্বয়টায় যত বেশি কথা বলবো তত কিন্তু উঠে আসবে। আমরা কিন্তু সবসময় কিন্তু বলি যে ড্রেজিং এক্সপেন্সিভ, কিন্তু এই এক্সপেন্সিভ ব্যাপারটা যে লম্বা সময়ের জন্য আমাদের জন্য একটা বিশাল সুফলের ব্যাপারে বয়ে আনছে এবং প্রকৃতি পরিবেশকে ভালো রাখছে, সেইটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। আমাদের এই দেশটা আমাদের ভালো রাখতে হবে, আমাদের নদীকে ভালো রাখতে হবে, প্রকৃতিকে ভালো রাখতে হবে, পরিবেশকে ভালো রাখতে হবে। আমরা সবাই যখন হাতে হাত মিলাবো তখনই কিন্তু আমরা পরিবেশ প্রকৃতিকে যেমন ভালো রাখবো, আমাদের দেশটাকে ভালো রাখবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও ভালো রাখবো। নদীর প্রতি যখনই আমরা যে অবিচার করি না কেন, সেই অবিচারটা আসলে একটা জীবনের প্রতি করা হয়। যারা প্রাইভেট সেক্টরে ড্রেজিং করেন, সরকারের প্রাথমিক দায়িত্ব হওয়া উচিত যে এমন একটা ব্যবস্থা করবে যেটা সুশাসন হবে, যেখানে আপনাদের কাজগুলোকে সরকার ফ্যাসিলিটেটও করবে, মনিটরও করবে। রাজনৈতিক বিবেচনায় যেন কাজ দেওয়া না হয়, সক্ষমতার বিবেচনায় যেন কাজ দেওয়া হয়। বেসরকারি খাতে সক্ষমতা গড়ে তোলাও সরকারের দায়িত্ব। কোনো ভবিষ্যতের কোনো চিন্তা নাই। আমরা রাস্তা বানাচ্ছি, বিরাট বিরাট ব্রিজ বানাচ্ছি, ওইটাই বিষয়, কিন্তু দ্যাটস নট ডেভেলপমেন্ট। আমরা উন্নয়ন দেখি, কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে হোয়াট আর উই ডুইং। মানুষের মানে এই উন্নয়নের কথা আমি বলি, যেটাকে আমি বলি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যদি হয়, সেটা করতে হবে এইসব চর এলাকায়, এইসব গ্রামে, এইসব প্রত্যন্ত অঞ্চলে যারা নদীর উপর ডিপেন্ডেন্ট। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজনের সহযোগী ভয়েস অন ক্লাইমেট চেঞ্জ, কর্ণফুলী সুরক্ষা পরিষদ, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এবং বাংলাদেশ নদী পরিব্রাজক দল। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চলবে। এখতিয়ার চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হোসেনের আবেদন খারিজ করে ওই আদেশ দেন আদালত। আসামিকে খালাস দেওয়ার আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে। আদেশের বিরুদ্ধে পদক্ষেপ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের বিচারের এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আছে কিনা এমন প্রশ্ন তুলে আবেদন করেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC-র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান। এতে বলা হয় 1971 সালে যুদ্ধ অপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হলেও এখন জুলাই আগস্টের ঘটনার বিচার হচ্ছে, সেখানে কোনো যুদ্ধ ছিল না। ট্রাইব্যুনালের বিচারপতিদের ট্রাইব্যুনালে বিচার করার এখতিয়ার নেই বলেও আবেদনে উল্লেখ করা হয়। জবাবে প্রসিকিউশন বলেছে বিচারিক আদালতে ওই আদালত সম্পর্কিত আইন চ্যালেঞ্জ করে আবেদন করা যায় না। ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই উল্লেখ করে তারা বলেছেন আদালতকে বিতর্কিত করার জন্য আবেদনটি করা হয়েছে। শুনানি শেষে আদেশ দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ। একজন আসামি জিয়াউল হাসানের পক্ষ থেকে এই ট্রাইব্যুনালের ক্ষমতা এখতিয়ার চ্যালেঞ্জ করে একটা পিটিশন দায়ের করা হয়েছিল। প্রধানত তাদের যুক্তি ছিল যে বাংলাদেশে যেহেতু কোনো যুদ্ধ হয়নি জুলাই আগস্ট মাসে, সুতরাং যুদ্ধ না হলে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি হয় না এবং সেই কারণে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি বিচার এই ট্রাইব্যুনালে হবে। 2 নম্বর যুক্তি ছিল যেহেতু সংসদ নাই, সেই কারণে কোনো অর্ডিন্যান্স পাশ করে যে আইনের কিছু সংশোধনী আনা হয়েছে সেটা অবৈধ হয়েছে, সেই কারণে তার বিচার এখানে চলবে। যে কয়েকটা কথা বলে কোর্ট তাদের পিটিশন খারিজ করেছেন তার মধ্যে একটা হচ্ছে যে আইন দ্বারা এই ট্রাইব্যুনালটা প্রতিষ্ঠিত, অর্থাৎ 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট,
সেই আইনের বৈধতা বা সেই আইনের কোনো সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করার জায়গায় এই ট্রাইব্যুনাল নয়। আদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা সে সম্পর্কে জানান আবেদনকারীর আইনজীবী। মূল স্পিরিটই ছিল যে যুদ্ধ অপরাধীদেরকে বিচার করতে হবে এবং তার কারণেই কিন্তু এই আইনটা হয়েছিল, এই ট্রাইব্যুনালটা হয়েছিল। আর আমি যেটা আবারও বলতে চাই যে জুলাই আগস্টে যেটা ছিল সেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট, এবং পলিটিক্যাল কনফ্লিক্টকে বিচার করার জন্য এখানে আমাদের দেশের যে আইন ব্যবস্থা আছে এবং আমাদের দেশের আমাদের যে কোর্ট আছে সেখানে এর জন্য ব্যবস্থা আছে। আর সেকেন্ডলি যে যদি মনে করে যে হ্যাঁ ওনারা ট্রাইব্যুনাল করবেন, অবশ্যই করতে পারেন নতুন করে, কিন্তু এই ট্রাইব্যুনালটা শুধুমাত্র গঠিত হয়েছিল 1971 সালে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। জুলাই আগস্ট গণহত্যা ও গুমের ঘটনায় করা কয়েকটি মামলায় আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। মশরফ মান্না, চ্যানেল আই, ঢাকা। এবারে যাচ্ছি বিপিএল আপডেটে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11:30টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন 3-এর সামনে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করেন। এই সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 2017 সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে অর্থ বরাদ্দ করেননি সরকার। কুড়িগ্রামে শীতের তীব্র দাপট ও হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। বুধবার কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না জেলায়। হিমেল হাওয়ায় অসহনীয় ঠান্ডায় বেশি কষ্ট হচ্ছে কুড়িগ্রামে 16টি নদ নদী তীরবর্তী চরাঞ্চলের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের। হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। সিরাজগঞ্জে লক্ষ্যমাত্রার চেয়ে এবার সরিষা আবাদ হয়েছে বেশি। পাশাপাশি সরিষা আবাদকে কেন্দ্র করে ব্যাপক মধু সংগ্রহ শুরু করেছেন মৌচাষীরা। তারা বলছেন মৌমাছির পরাগায়নের ফলে ফলনও হচ্ছে বেশি। সরিষা আবাদ বৃদ্ধি ও মধু উৎপাদনে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিরাজগঞ্জের চলনবিল সহ বেশ কয়েকটি উপজেলায় এবছর ব্যাপক সরিষার আবাদ হয়েছে। ধানের পাশাপাশি এবার মাঘি ও 14 জাতের সরিষা আবাদ হয়েছে বেশি। কৃষক জানান আবহাওয়া অনুকূলে থাকায় এবার খরচ হয়েছে অনেক কম। পাশাপাশি মৌমাছির পরাগায়নের ফলে গতবারের চেয়ে সরিষার ফলন এবছর ভালো হবে বলে আশা করছেন তারা। আমাদের এই চলনবিলটা শস্যের আবাদ ভালো হয়, আবার অনুকূলে থাকে এবং আমাদের এই মাটির উর্বরতা ক্ষমতা খুব ভালো। এখন দেখতে দিন শস্য আমার মনে খালি বেরিয়ে চলছে, আল্লাহ দিলে আমার খুব লাভ আমার। কৃষি বিভাগের পক্ষ থেকে চলনবিল সহ সিরাজগঞ্জ জেলায় সরিষা ও মধুর উৎপাদন বাড়াতে পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে পরামর্শ দিচ্ছি যাতে নির্বিঘ্নে সরিষার আবাদ করতে পারে। তো মাঠ পর্যায়ে এখন পর্যন্ত সরিষার কোনো রোগ বালাই নাই। তো আশা করছি যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আমাদের এই বছর সরিষার আবাদ খুবই ভালো হবে। আশা করছি বাম্পার ফলন হবে এবং যে সরিষা হয়েছে তাতে আশা করছি আমি একটা হিসেব করেছি যে আমাদের সিরাজগঞ্জ জেলায় প্রায় 1100 কোটি টাকার সরিষা উৎপাদন হবে। চলতি বছর জেলায় সরিষা আবাদ হয়েছে 87,125 হেক্টর জমিতে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কক্সবাজারের বাঘখালী নদী দখলের প্রতিযোগিতা চলছে। নদীর জমিতে কার আগে কে স্থাপনা নির্মাণ করতে পারে এ নিয়ে চলছে মহাকর্মযজ্ঞ। প্যারাবন ধ্বংস করেও গড়ে তোলা হচ্ছে ভবন আবাসিক এলাকা। প্রকাশ্যে এমন কর্মযজ্ঞ চললেও নদী দখল মুক্তি শুধু তালিকা প্রণয়ন ও কর্মপরিকল্পনাতেই সীমাবদ্ধ জেলা প্রশাসন। নুরুল আলমের ভিডিওচিত্রে সরাওয়ার আজম মানিকের রিপোর্ট। রামু থেকে কক্সবাজার দৃষ্টিসীমায় দেখা মিলবে বাঘখালী নদীর দুপাশ দখলের মহোৎসব। নির্মাণ হচ্ছে আধা পাকা অসংখ্য স্থাপনা। ভারতের মিজোরামের পাহাড় থেকে উৎসারিত 67 কিলোমিটার দীর্ঘ এক সময়ের করস্রোতা বাঘখালী নদীকে ঘিরে গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য। কালের বিবর্তনে সেই বাঘখালী এখন রীতিমতো সরু খাল। লাগামহীন দখল প্রতিযোগিতায় নির্বিচারে ধ্বংস হচ্ছে প্যারাবনও।
পরিবেশবাদীরা বলছেন রাজনৈতিক দলের ছত্রছায়া আর প্রশাসনের নড়বড়ে ভূমিকার সুযোগেই মরিয়া হয়ে উঠেছে দখলদাররা। নদী আইনেও একটা নির্দেশনা ছিল যে নদীর জমি কেউ দখল করতে পারবে না। নতুন করে প্রতিদিন এখানে ঘরবাড়ি তৈরি করা হচ্ছে এবং বাকখালী নদীর জায়গা দখল করা হচ্ছে। নদী মানুষের রাষ্ট্রীয় সম্মতি, নদীকে রক্ষা করা আমাদের মৌলিক অধিকার, সমস্ত মানুষের অধিকার, সেটা তো দখল করা যায় না, এটা প্রশ্নই ওঠে না। নদী রক্ষায় কর্মতৎপরতার দাবি জেলা প্রশাসনের। নদীগুলোকে আইডেন্টিফাই করেছি, নদীগুলোর তালিকা প্রণয়ন করে আমরা পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে সহায়তা জেলা প্রশাসন একত্র হয়ে এই কাজটি করেছে। তালিকাগুলো আমরা পাঠিয়েছি। বাকখালী নদীকে সামগ্রিক বিবেচনায় আমরা এটিকে বেছে নিয়েছি। জলাবদ্ধতা নিরসন সহ নদী কেন্দ্রিক পর্যটনের বিকাশে বাকখালীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার তাগিদ পরিবেশবাদীদের। এভাবেই দখল হয়ে যাচ্ছে নদীগুলো, হারিয়ে যাচ্ছে নদীমাতৃক বাংলাদেশ। যে নদীগুলো বেঁচে থাকা প্রয়োজন পরিবেশ প্রতিবেশের জন্য, তাই এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পরিবেশবিদরা। কক্সবাজারের কস্তুরাঘাট থেকে সরোয়ার মানিক, চ্যানেল আই। সব শেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জার্মান চ্যান্সেলরের বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তার আশ্বাস, রোহিঙ্গা সংকটে পাশে থাকবে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞদের পরামর্শ মতে খালেদা জিয়ার চিকিৎসা চলছে, রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত। রংপুরে আবু সাইদ সহ 4 শহীদের মামলার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিতে পরিবারের দাবি। জাতীয় বাজেটে নৌখাতে বরাদ্দ বৃদ্ধি ও পরিকল্পিত ড্রেজিংয়ের বিকল্প নেই মন্তব্য, প্রান্তিক জীবনমান উন্নয়নে বিশিষ্টজনদের তাগিদ। এবং বিপিএলে দিনের প্রথম ম্যাচে হোম টিম চিটাগাং কিংসের মুখোমুখি ঢাকা ক্যাপিটালস, টস জিতে ব্যাটিংয়ে চিটাগাং। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।